ঐশ্বর্যের কথা শুনে বুক ধুক করে উঠল বিথি চৌধুরী। সিজদাকে কি জবাব দিবে জানা নেই তার। তিনি নিজের মেয়েকে খুব ভালো করে চিনেন, তাই তো যখনই ঐশ্বর্যের সিজদাকে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার কথা শুনেন তখনই তার মনে সন্দেহ জাগে। তিনি বুঝতে পেরেছিলেন ঐশ্বর্য মনে মনে কিছু একটা ছক করছে, কিন্তু সেটা যে কিডন্যাপিং এর মতো এত বড় একটা ক্রাইম হবে তিনি সেটা কল্পনাও করতে পারেননি। তিনি সরাসরি ঐশ্বর্যকে সিজদার কিডন্যাপিং এর ব্যাপারে জিজ্ঞাসা করলে ঐশ্বর্য প্রথমে অস্বীকার করে, পরে ঐশ্বর্যকে জোর করতে ঐশ্বর্য বিথি চৌধুরীর কাছে সবটাই স্বীকার করে। সবটা শুনে বিথি হতবাক হয়ে যান। রাগের বশে প্রথমবারের মতো মেয়ের গায়ে হাত তুলেন, কিন্তু পরক্ষণে ঐশ্বর্যের চোখে পানি দেখে কলিজা মোচড় দিয়ে ওঠে তার। তিনি ঐশ্বর্যকে বুকে টেনে নিয়ে চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দেন। মেয়ের দুশ্চিন্তায় পাগলপ্রায় অবস্থা হয়ে যায় তার। গুন্ডাগুলো যেহেতু পুলিশের হেফাজতে ছিল, পুলিশের জেরার মুখে যদি ঐশ্বর্যের নাম বলে দেয় তখন তো পুলিশ এসে ঐশ্বর্যকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে, ঐশ্বর্যের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ঐশ্বর্যের সেফটির কথা চিন্তা করে তিনি মেয়েকে রংপুর তার কাজিনের বাসায় পাঠিয়ে দেন। তিনি এটাও বলে দিয়েছেন যতদিন না কেস সলভ হচ্ছে ততদিন ঐশ্বর্যের রংপুরে গা ঢাকা দিয়ে থাকতে হবে। বিথি চৌধুরী থেকে রেসপন্স না পেয়ে সিজদা আবারও বলল, আপামনি আমার বিয়েতে থাকবে না মামিমা? কোথায় আপামনি? সিজদার প্রশ্নের উত্তর না দিয়ে বিথি চৌধুরী নিজের রুমে এসে ঐশ্বর্যকে কল করেন, কিন্তু ঐশ্বর্য কল রিসিভ করে না। মেয়ের জন্য বড্ড চিন্তা হয় তার। তিনি পুনরায় কল করেন, সাথে সাথে ঐশ্বর্য কল রিসিভ করে বলল, আর কতদিন এভাবে গা ঢাকা দিয়ে থাকবো মম? বিরক্ত লাগছে আমার, নিজেকে দাগিয়ে আসামি মনে হচ্ছে। সব কিছু হয়েছে ওই বুড়িটার জন্য। বইটা যত নাটক জানে, এখন যদি বইটাকে সামনে পেতাম বলতাম নাটক কম করো প্রিয়, নাটকবাজ মহিলা একটা। সবটা হয়েছে তোমার রাগ জেদের কারণে। শুধু শুধু বুড়িটার দোষ দিচ্ছ কেন? তোমাকে কে বলেছিল এত বড় একটা ক্রাইমের সাথে ইনভলভ হতে? তোমার পাপা যদি জানতে পারে তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, তোমার সাথে সাথে আমাকে কথা শোনাবে। তুমি বইটার পক্ষ নিয়ে কথা বলছো মম? হ্যাঁ বলছি, বলতে বাধ্য হচ্ছি, কারণ এখানে হালিমা বেগমের কোনো দোষ নেই, সব দোষ তোমার। যা করেছি বেশ করেছি, এখানে বুড়িটার দোষও কম নয় মম। বুড়িটা যদি আগেই বলতো আমার হিরোর সাথে সিজদার বিয়েটা হচ্ছে না, অন্য কারোর সাথে হচ্ছে, তাহলে আমার অন্য কিছু করতে হতো না, আর না আমাকে পালিয়ে বেড়াতে হতো। আমি আর নিতে পারছি না মম। বাড়িতে কত আনন্দ ফুর্তি হচ্ছে আর আমি এখানে বসে বসে আঙ্গুল চুষছি। তুমি টেনশন করো না বেবি, আমি দেখছি কি করা যায়। তোমার মমের টাকা পয়সা কম আছে নাকি? টাকা দেখলে কাঠের পুতুলও হা করে থাকে। একটু সময় দাও, টাকা দিয়ে সবটা ক্লোজ করে দিব। যা করা তাড়াতাড়ি করো। ওকে বেবি, তুমি প্যানিক করো না, রাখছি আমি। ওকে মম। ঐশ্বর্য কল কেটে দিয়ে গ্যালারিতে গিয়ে সার্জিসের ছবি বের করে ছবিতে আলতো চুমু দিয়ে বলল, চেয়েছিলাম হতে তোমার মনের রাজ্যের রানী, কিন্তু তুমি আমায় বানিয়ে দিলে পলাতক আসামি। মেহেদি আর্টিস্ট লাবণ্য খুব সুন্দর করে সিজদার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, কিন্তু সিজদার মন ভার হয়ে আছে, সবকিছুতেই বিরক্ত লাগছে তার। সিজদার মন খারাপ দেখে মেহেদি আর্টিস্ট লাবণ্য বলল, জানো সিজদা, আমার বিয়ের পরের দিন সকালে কি হয়েছিল? সিজদা ছোট করে জবাব দেয়, না আপা। তাই তো, তুমি কিভাবে জানবে? আমি তো তোমাকে বলিনি, তাহলে তুমি কিভাবে জানবে বলো? তাহলে শোনো কি হয়েছিল। কাকতালীয়ভাবে আমার বর আমার ভাইয়ের নাম একই, তো বিয়ের পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙার পরে দেখি রুমে লাইট জ্বলছে। লাইটের আলো সহ্য হয় না আমার। আমি বাড়িতে যেভাবে চিৎকার করতাম সেভাবে চিৎকার করে বলে উঠেছিলাম, এই রাফিন কুত্তা, রুমের লাইট বন্ধ কর, না হলে লাথি মেরে তোর প্যান্ট ছিঁড়ে দেব। মানে আমি বিয়ের পরেও ভুলে গিয়েছিলাম যে আমি বিবাহিতা। মেয়েটার কথা শুনে সিজদা হেসে দেয়, যা দেখে লাবণ্য বলল, তোমার হাসিটা খুব সুন্দর সিজদা। বরকে ঘায়েল করার জন্য এমন মিষ্টি হাসি যথেষ্ট, সব সময় এমন হাসি খুশি থাকবে। আচ্ছা, তোমার বরের নামের প্রথম অক্ষর কি গো? লাবণ্যর প্রশ্নে থতমত খেয়ে যায় সিজদা। সে তো তার বরের নামটা পর্যন্ত জানে না। সার্জিসের নাম জানতো, কিন্তু সার্জিসের সাথে তো তার বিয়ে হচ্ছে না। কার সাথে হচ্ছে? সিজদা কিছু বলতে যাবে তার আগেই বিথি চৌধুরী এসে বলল, ওর হবু বরের নাম সাইফান। লাবণ্য সিজদার হাতে মেহেদি দিতে দিতে বলল, সাফাইন মিন্স প্রথম অক্ষর এস। বা চমৎকার, এস ফর সাফাইন আর এস ফর সিজদা। দুজনের নামের মিলের তো আশা করি তোমাদের মনের মিল হবে।
সিজদা প্রতি উত্তরে শুধু মিষ্টি হাসি উপহার দেয়। মেহেদি দেওয়া শেষ হলে সিজদা কিছুক্ষণ মেহেদি শুকিয়ে যাওয়ার অপেক্ষা করে। মিনিট কয়েক অতিবাহিত হবার পর সিজদা হাত ধুয়ে মেহেদির গাঢ় লাল রং তার হাতে যেন জ্বলছে। সিজদার হাত দেখে সালেহা বেগম বলল, শুনছি যার হাতের মেহেদির রং করা হয় তার বর নাকি তারে তত ভালোবাসে। তোরে তো জামাই বাবাজি মেলা ভালোবাসবো রে সিজদা, বর সোহাগী হবি তুই। সালমা বেগমের কথা সিজদা লজ্জা পেয়ে দৌড়ে নিজের রুমে চলে আসে। পার্লারের মেয়েরা খুব সুন্দর করে সিজদাকে হলুদের সাজে সজ্জিত করে দিয়েছে। তার পরনে রয়েছে কাঁচা হলুদ রঙের শাড়ি, গলায়, হাতে, কানে, মাথায় গোলাপ আর গাঁদা ফুলের সংমিশ্রণে তৈরি গহনা পরানো হয়েছে। মুখে ভারী মেকআপ, ডাগর ডাগর চোখ দুটো, আইলাইনার, মাস্কারা, গ্লিটার পেয়ে যেন আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, নিচে ঠোঁটের বাম সাইডে কালো কুচকুচে তিলটা যেন মুখের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তার হাত দুটো মেহেদির গাঢ় লাল রঙে রঙিন হয়ে উঠেছে। সিজদার সাজ কমপ্লিট হলে পার্লারের মেয়েটা সিজদাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারে না। সিজদা মেকআপের আড়ালে ঢেকে গিয়েছে সিজদার নিজস্ব রূপ। সিজদার সাজ কমপ্লিট হতে না হতে হালিমা মঞ্জিলের সদস্যরা বিয়ের উপঢৌকন নিয়ে চলে এসেছেন। হালিমা বেগম এসে সিজদাকে জড়িয়ে ধরে সিজদার কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে। এ যেন আসমান থেকে পরি নেমে আসছে। ভাগ্যিস সাইফান এখানে নেই, থাকলে সাইফানে দফা রফা হয়ে যেত আজ। হলুদের সাজে একদম হুড়পড়ি লাগছে। ধন্যবাদ দাদিজান। সামিরা প্রথমবার সিজদাকে দেখছে। হালিমা বেগমের মুখে সিজদার প্রশংসা শুনে সিজদাকে দেখার জন্য মনটা আকুপাকু করছিল। চৌধুরী ভিলায় প্রবেশ করে সামিরা দৌড়ে সিজদার কাছে চলে আসে। সিজদাকে সামিরার খুব পছন্দ হয়। সামিরা সিজদার দিকে এগিয়ে এসে বলল, হাই, আমি সামিরা, তোমার একমাত্র ননদিনী। সিজদা হাসি মুখে সামিরার সাথে কুশলাদি বিনিময় করলো। সামিরা অনেকগুলো সেলফি তুলে নিল সিজদার সাথে। প্রথম দেখাতেই সিজদার সাথে সামিরার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তাথই এসে সিজদাকে দেখে মনে মনে বলল, সার্জিস এই মেয়েকে রিজেক্ট করছে? সৌন্দর্যের দিক থেকে আমি তো এই মেয়ের নখেরও যোগ্য না। সার্জিস কি আদৌ এই মেয়েকে দেখেছে? আমার কেন জানি মনে হচ্ছে সার্জিস সিজদাকে না দেখেই রিজেক্ট করেছে। এমন নিখুঁত মেয়েকে দেখে কোনো পুরুষেরই রিজেক্ট করার সাধ্য নেই। না না, বিয়ে না হওয়া পর্যন্ত সার্জিসকে কোনোভাবেই এই মেয়ের মুখোমুখি বা সিজদার কোনো ছবিও দেখতে দেওয়া যাবে না। এই মেয়েকে দেখে যদি সার্জিস বিয়ে করতে চায় তখন আমার কি হবে? হালিমা মঞ্জিলের বউ হয়ে আসার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আজীবন। ভালোই হয়েছে সার্জিস হলুদ সন্ধ্যায় আসেনি, কিন্তু বিয়েতে তো ঠিকই আসবে। কিন্তু না, আমি থাকতে সেটা হতে দেব না। সার্জিসকে কিছুতেই বিয়েতে উপস্থিত থাকতে দেওয়া যাবে না, কিছুতেই না। সিজদাকে নিয়ে সে স্টেজে বসিয়ে দেওয়া হয়। সিজদার বুক দুরু দুরু করছে, অজানা ভয়ে গায়ে কাটা দিয়ে উঠছে। সিজদার অস্বস্তি বুঝতে পেরে হালিমা বেগম এসে সিজদাকে স্বাভাবিক করার চেষ্টা করে। সিজদার স্বাভাবিক হতেই হলুদের কার্যক্রম শুরু হয়। সর্বপ্রথম রাশেদ চৌধুরী এসে সিজদাকে মিষ্টি মুখ করিয়ে সিজদার গালে হলুদ ছুঁয়ে দেয়। বিথি চৌধুরীর অনিচ্ছা সত্ত্বেও মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে সিজদার গালে হলুদ ছুঁয়ে দেয়। সালেহা বেগম সিজদার গালে হলুদ ছুঁয়ে দিতে গিয়ে চোখের পানি ছেড়ে দেন। সিজদা তাকে ছেড়ে চলে যাবে এটা ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তিনি যেতে একে একে সবাই এসে সিজদাকে মিষ্টি মুখ করিয়ে গালে হাতে হলুদ ছুঁয়ে দেয়। এরপর শুরু হয় নাচ গান। সামিরা, তাথই সহ আরো অনেকে পারফর্ম করে। ফটোশুট, নাচ গান, হই হুল্লোড়ের মধ্য দিয়ে শেষ হয় সিজদার হলুদ সন্ধ্যা। দুদিন পর সার্জিসের একটা ক্রিটিক্যাল অপারেশন করতে হবে। এজন্য সার্জিস ডিনার শেষ করে বাইরের দেশের বড় বড় ডক্টরদের সাথে ভিডিও চ্যাট করছিল, তাদের থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছিল। এমন সময় সাইফান তার রুমে প্রবেশ করে। সার্জিসকে ভিডিও চ্যাট করতে দেখে সাইফান নিঃশব্দে সার্জিসের পাশে বসে সার্জিসের রুমের দিকে চোখ বুলিয়ে নিল। রুমটা খুবই পরিপাটি করে সাজানো গোছানো, মনেই হচ্ছে না এটা কোনো ছেলের রুম। রুমের প্রত্যেকটা আসবাবপত্রে আভিজাত্যের ছোঁয়া লেগে রয়েছে। সাইফান সেগুলোই দেখছিল। এরই মধ্যে সার্জিস ভিডিও চ্যাট শেষ করে গম্ভীর স্বরে সাইফানের উদ্দেশ্যে বলল, কি চাই? গুনে গুনে তুই 1 মাস 12 দিনের ছোট আমার, তাই তুই করেই বলছে। তোকে তুই বলে সম্বোধন করা আমার ভাইগত অধিকার। তুই আমাকে ভাই বলে না মানলেও আমি তোকে ছোট ভাই মনে করি। আমার ফ্রেন্ড, ব্যাচমেট সবাই জানে আমরা দুই ভাই। আমি অনেক গর্ব করে বুক ফুলিয়ে সবাইকে বলি আমার ভাই একজন কার্ডিওলজিস্ট। যদি আমি জানি তুই আমাকে খুব একটা পছন্দ করিস না, পছন্দ না করাটাই স্বাভাবিক, কারণ আমি তো তোর রক্তের কেউ না। ভুল জানো তুমি। তোমাকে অপছন্দ কেন করবো বলো তো?
তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই আমার কাছে। তাই যদি হয় তাহলে আমার বিয়েতে সবাই তা আনন্দ ফুর্তি করছে, অথচ তুই একটা বারের জন্য সেখানে গেলি না কেন? সাইমন থেকে কতবার করে বলল মেয়েদের বাড়িতে হলুদ সন্ধ্যায় যেতে, তুই সেখানেও গেলি না। তুমি তো জানো আমি কত বিজি থাকি। ছুটিতে থাকলেও এমার্জেন্সি কল পেলে হসপিটালে ছুটতে হয়। শুধু পেশেন্টদের সময় দিলে হবে? আগামীকাল তোর যতই ডিউটি থাকুক, অপারেশন থাকুক, ইমার্জেন্সি কেস থাকুক, আমি কিন্তু তোকে ছাড়বো না। বিয়েতে যেতে হবে তোর। যদিও আগামীকাল অফ ডে, তবু আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না। এসব গান বাজনা হই হুল্লোড় একদমই ভালো লাগে না আমার। আমি বরাবরই এসব থেকে দূরে থাকি। কোনো অজুহাত শুনবো না আমি। তোকে যেতে হবে মানে যেতে হবে। একটা দিনই তো, তোকে নাচ গান হই হুল্লোড় করতে হবে না। তুই শুধু বিয়েতে উপস্থিত থাকবি। ওকে, চেষ্টা করে দেখবো। চেষ্টা করবো বললে হবে না, তোকে যেতে হবে। তুই না গেলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। ওকে, যাব। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি অনেক খুশি হয়েছি। অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়, সকালে দেখা হবে। সাইফান সার্জিসের রুম থেকে বেরিয়ে যায়। সাইফান যেতে সার্জিস রুমের লাইট অফ করে বিছানায় গায়ে এলিয়ে দেয়, কিন্তু বিধিবাম তার চোখে কিছুতেই ঘুম আসছে না। সার্জিস বিছানা ছেড়ে উঠে সোফায় বসে দু হাতে মাথা চেপে ধরে বলল, আমার মন চুরি করে তুমি নিশ্চয়ই খুব আয়েশ করে ঘুমিয়ে আছো, কিন্তু আমার চোখের ঘুম যে কেড়ে নিয়েছ, এখন ওর দায়ভার কে নেবে? নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর পায় না সার্জিস। সার্জিস কিছুক্ষণ রুমের মধ্যে পায়চারি করে আবারও বিছানায় গায়ে এলিয়ে দেয়, কিন্তু চোখে ঘুম ধরা দিচ্ছে না দেখে সার্জিস কাগজ কলম পেন্সিল রং তুলির সাহায্যে তার মায়াবতীর মায়াবী ভীতু মুখটা ফুটিয়ে তোলার চেষ্টা করে। হালিমা বেগম সিজদাকে শহরের সবচেয়ে বড় বিউটিশিয়ান অতসী মণ্ডলের কাছে নিয়ে এসেছেন। অতসী মণ্ডলের হাতের জাদুর কথা অনেক শুনেছে হালিমা বেগম, তাই তো তিনি সিজদাকে তার পার্লারে নিয়ে এসেছেন। তিনি সিজদাকে খুব সুন্দর একটা লুক দিয়েছেন। সিজদার থেকে চোখ ফেরানোই দায় হয়ে পড়েছে। সিজদার সাজ কমপ্লিট হলে তারা পার্লার থেকে বের হতেই হালিমা বেগমের ফোন বেজে ওঠে। হালিমা বেগম কল রিসিভ করে হ্যালো হ্যালো করতে থাকেন, কিন্তু কথা বুঝতে না পেরে একটু দূরে সরে যান। ঠিক তখনই সিজদার সামনে একটা সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায়। সিজদা কিছু বুঝে ওঠে রাখে গাড়ির দরজা খুলে সিজদাকে গাড়ির ভেতরে নিয়ে গিয়ে নাকে রুমাল চেপে ধরা হয়, যার দরুন সিজদার মাথায় চক্কর দিতে শুরু করে। চোখের সামনে সবটাই ঝাপসা দেখতে পায়। কয়েক সেকেন্ডের মধ্যে সিজদা সেন্সলেস হয়ে যায়। চোখে মুখে পানির ছিটা পেতে টিপ টিপ করে চোখ মেলে তাকায় সিজদা, কিন্তু চোখ খুলে বুঝে উঠতে পারে না সে কোথায় রয়েছে। মাথাটা এখনো ভার হয়ে আছে তার। সে কিছুক্ষণ পুরো রুমে চোখ বুলিয়ে নেয়, পরে বুঝতে পারে সে কাজী অফিসে রয়েছে, কিন্তু এটা বুঝতে পারে না যে যেখানে তাদের বাড়িতেই ঘটা করে বিয়ের আয়োজন করা হয়েছে সেখানে তাকে জোরপূর্বক কাজী অফিসে তুলে নিয়ে আসা হয়েছে কেন, আর কে বা কারা তাকে তুলে নিয়ে এসেছে। সিজদা ভাবতে পারছে না কিছু। প্রচন্ড মাথা ব্যথা করছে তার। সিজদা আশেপাশে তাকিয়ে দেখে কোনো লোকজন নেই। পুরো অফিস একদম ফাঁকা, আর এক মুহূর্ত বিলম্ব করে না। সিজদা কাজী অফিস থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। তখন একজন পুরুষ এসে তার সামনে দাঁড়ায়। মানুষটাকে দেখে সিজদার চোখে মুখে হাসির ঝিলিক দেখা যায়। সিজদা মানুষটাকে ভালো করে পরখ না করেই বলল, ডাক্তারবাবু, আপনি এখানে? আপনি আবারও আমাকে বাঁচাতে এসেছেন? দেখুন, কারা যেন আবারও আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। আমি দাদিজানের সাথে পার্লারে এসেছিলাম, সেখান থেকে আমাকে জোরপূর্বক এখানে নিয়ে এসেছে। আজকে আমার বিয়ে, অথচ দেখুন না আমাকে কাজী অফিসে তুলে নিয়ে আসা হয়েছে। সিজদা এক নাগারে কথাগুলো বলার পর মুহূর্তে সিজদা সার্জিসকে বিয়ের শেরওয়ানি পরে বরের সাজে দেখে হতবাক হয়ে যায়। সিজদার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, ডাক্তারবাবু, আপনি বরের সাজে? আজকে কি আপনারও বিয়ে? আজকে আমারও বিয়ে? কি কাকতালীয়ভাবে আমাদের দুজনেরই একই দিনে বিয়ে! দারুণ তো ব্যাপারটা। আপনাকে বরের সাজে কিন্তু দারুণ লাগছে ডক্টরবাবু। কিন্তু আপনি বিয়ে বাড়িতে না গিয়ে কাজী অফিসে কেন এসেছেন? কাজী অফিসে বিয়ে করব তাই। ও মা, কাজী অফিসে কেন? আমার মনের রানী আমার বুকে প্রেমের আগুন জ্বালিয়ে অন্য কারো ঘর বাঁধতে চেয়েছিল, কিন্তু আমি বেঁচে থাকতে সেটা হতে দিতে পারি না। তাই তো তাকে নিয়ে সোজা কাজী অফিসে আসতে হলো। এখন তাকে বিয়ে করে চিরদিনের জন্য আমার সম্পত্তি করে নেব, যেখানে অন্য কারো হস্তক্ষেপ থাকবে না। সে শুধু আমার, একান্তই আমার স্থায়ী সম্পত্তি। কার সাথে বিয়ে? আপনার পাত্রী কোথায়? এখানে তো কেউ নেই। তুমি কি চোখে কম দেখছো? মানে? চোখের সামনে বধূ বেশে পাত্রী দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না সৌন্দর্যময়ী? কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই পিলে চমকে ওঠে সিজদার। সার্জিস সরাসরি তাকাতেই যে ইঙ্গিত করছে এটা বেশ বুঝতে পারে সিজদা। সিজদা ভয়ে ঘামতে শুরু করে।
যা দেখে সার্জিস তার দিকে রুমাল এগিয়ে দেয়। সিজদা সার্জিসের হাত থেকে রুমাল না নিয়ে বলল, তুমি যেটা শুনেছো সেটাই। তার মানে আপনি আমায় কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছেন, তাই না ডাক্তারবাবু? ইয়েস আই অ্যাম। ছি ছি, আপনি এতটা নিচু মনের মানুষ আমি কখনো ভাবতে পারিনি ডাক্তারবাবু। আমি আপনাকে কত ভালো মনের মানুষ ভেবেছিলাম, কত সম্মান শ্রদ্ধা করেছিলাম আমি আপনাকে, কিন্তু সেই সম্মান শ্রদ্ধা এক নিমিষে ঘৃণায় পরিণত করে দিলেন আপনি। আপনি এতটা নিচে নামতে পারেন আমি ভাবতেও পারছি না। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসার জন্য সব করা যায়। তোমার ভালোবাসা আমাকে নিচু মনের মানুষ হতে বাধ্য করেছে সৌন্দর্যময়ী। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমার এই বনটা তোমাকে দিয়েছিলাম। আমার শয়নে স্বপ্নে তুমি ছিলে সৌন্দর্যময়ী। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না, চেম্বারে বসতে পারি না, সব পেশেন্টের মধ্যে তোমাকে দেখতে পাই। যখন জানতে পারলাম আজ তোমার বিয়ে, তখন মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজায় টান দিয়েছে। তুমি অন্য কারো বউ হবে, অন্য কারোর জন্য সাজবে, অন্য পুরুষ তোমাকে স্পর্শ করবে, তোমাকে ভালোবাসবে, অন্য পুরুষ তোমার ভেজা চুলের কারণ হবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই তো তোমাকে নিজের করে পাওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, এরপর চিরদিনের জন্য তোমাকে আমার করে নেব সৌন্দর্যময়ী। তুমি শুধু এবং শুধুমাত্র আমার হবে, আর কারো নয়। তোমার আমার বিয়ে হবে, সংসার হবে, আমাদের ছোট্ট সংসারে আরো একটা সৌন্দর্যময়ী আসবে, অনেক সুখের সংসার হবে আমাদের। আপনার সেই আশা কখনো পূরণ হবে না ডাক্তারবাবু। আমি কখনোই আপনার মতো একজন নিচু মন মানসিকতার লোককে বিয়ে করব না। কত ভালো মনের মানুষ ভেবেছিলাম আমি আপনাকে। আসলে আপনার চেহারাটা সুন্দর কিন্তু মনটা সুন্দর নয়। আপনি মনুষ্যত্বহীন। আপনার ভেতর যদি কোনো মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে আপনি একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করতে চাইতেন না? কি করতাম বলো? ভালোবাসি তোমাকে। আপনার ভালোবাসা খেতায় আগুন। আমি না আপনাকে ভালোবাসি আর না আপনাকে বিয়ে করব। আমার যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে আমি সেই ছেলেকেই বিয়ে করব। বিয়ে তো তোমার আমাকেই করতে হবে সৌন্দর্যময়ী। যাবে তো সৌন্দর্যময়ী? অবশ্যই যাবে, কিন্তু সেটা আমার বউ হবার পর যাবে। বিয়ে না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না সৌন্দর্যময়ী। আমি মরে গেলেও আপনার মতো নোংরা মনের মানুষকে বিয়ে করবো না ডাক্তারবাবু। সিজদা বেরিয়ে আসতে গেলে সার্জিস সিজদার সামনে একটা ভিডিও প্লে করে দেয়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সালেহা বেগমকে একটা বদ্ধ ঘরে চেয়ারে উপর রশি দিয়ে বেঁধে রেখে মুখের মধ্যে কাপড় গুজে রাখা হয়েছে। গুন্ডারা সালেহা বেগমের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখা মাত্রই পা থেমে গেল সিজদার। বুকে চিনচিন ব্যথার সৃষ্টি হতে লাগলো। সিজদার সবচেয়ে কাছের মানুষ সালেহা বেগম, তার এই অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ল সিজদা। চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। সিজদা ছলছল চোখে সার্জিসের দিকে তাকাতেই সার্জিস বলল, নাও ইটস ইয়োর চয়েস। আমাকে ভালোই বিয়ে করবে, নাকি তোমার প্রাণ প্রিয় সালেহা খালার মরা লাশ দেখবে? আমার লোকের হাতে যে বন্দুক দেখতে পাচ্ছ, এটা কিন্তু খেলনা বন্দুক নয়, একদম লোডেড গান। 6টা গুলি আছে ওর মধ্যে। ট্রিগারে চাপ দেওয়া মাত্রই বন্দুক থেকে গুলি বের হয়ে তোমার সালেহা খালার মাথা ছিন্ন ভিন্ন করে দেবে। তুমি কি চাও তোমার জন্য একটা নিরীহ মানুষের প্রাণ যাক? আমাকে বিয়ে করতে এত সমস্যা কোথায় বলো তো সৌন্দর্যময়ী? আমার কি নেই? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব আছে। হাজার হাজার মেয়ে পাগল আমার জন্য। সিজদা কিছু বলছে না দেখে সার্জিস আবারও বলল, বলো না সৌন্দর্যময়ী, বিয়ে করবে আমাকে? হবে কি আমার মনের রাজ্যের রানী? সিজদা কোনো কথা না বলে চুপচাপ চেয়ারে গিয়ে বসে পড়ে। মিনিট কয়েক অতিবাহিত হবার পর কাজী সহ আরো অনেকে কাজী অফিসে প্রবেশ করে। সার্জিস সিজদার বিয়ে সম্পূর্ণ হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সকলে মিষ্টি খেতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে সার্জিস এসে সিজদার কোমর ধরে সিজদাকে নিজের কাছে টেনে নিয়ে আসে। সিজদা ছটফট করতে করতে বলল, কি করছেনটা কি ডাক্তারবাবু? ছাড়ুন বলছি, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমি আপনার কথা মেনে নিয়ে আপনাকে বিয়ে করেছি, তার মানে এই নয় যে আপনি যা নয় তাই করবেন আমার সাথে। সবাই মিষ্টি খাচ্ছে, আমাকে মিষ্টি খাওয়াবে না সৌন্দর্যময়ী? আপনি লুলা নাকি যে আপনাকে আমার মিষ্টি খাইয়ে দিতে হবে? আপনার ইচ্ছে হলে নিজে খান, না হলে না খান। কথাটা বলার সাথে সাথে সার্জিস সিজদার ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দেয়।
আকস্মিক প্রচণ্ড গরম অস্বস্তিতে ঘুম ভেঙে যায় সিজদার। এসি রুমে থাকার পরেও ঘেমে জামাটা গায়ের সাথে লেপ্টে গিয়েছে। সিজদা ধরফর করে উঠে বসে। চারিদিকে তখন ফজরের আজানের মিষ্টি ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। সিজদা উঠে বসতেই সালেহা বেগম উঠে রুমের লাইট জ্বালিয়ে দেন। সিজদার মুখে ভয়ের স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। সালেহা বেগম সিজদাকে এক গ্লাস পানি এনে দেয়। সিজদা পুরো পানি এক নিঃশ্বাসে শেষ করে। সিজদার এই অবস্থা দেখে সালেহা বেগম সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি রে মা, কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখছিস নাকি? আচ্ছা খালা, একটা কথা কও দিনি, ভোরের স্বপ্ন কি সত্যি সত্যিই হয়? হঠাৎ এই প্রশ্ন? কও না খালা। গ্রামের মানুষরা তো কয় যে ভোরের স্বপ্ন সত্যি হয়। তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখছিস মা? সিজদা মুখে কিছু না বললেও মনে মনে বলল, আমি কি স্বপ্ন দেখলাম? এত ভালো মনের মানুষ থাকতে ডাক্তারবাবু আমার স্বপ্নে এলো। ডাক্তারবাবু কি সত্যিই খারাপ মানুষ? না না, ডাক্তারবাবু কখনোই এমন কাজ করবে না। আল্লাহ না করুক এমন স্বপ্ন যেন কোনোদিনও সত্যি না হয়। হালিমা মঞ্জিলে বিয়ের তোড়জোড় চলছে। সকাল থেকে মির্জা পরিবারের মেয়ে সদস্যগুলো নিজেদের মতো করে সাজগোজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। বিয়েবাড়ি বলে কথা। সামিরা গোলাপি কালার একটা শাড়ি পরেছে। শাড়িটা সামিরার জন্মদিনে রামিম তাকে গিফট করেছে। সাথে ম্যাচিং চুড়ি, কানের দুল, এক পাতা টিপ ও দিয়েছে। সামিরা 2 হাত ভর্তি চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ, কানে বড় ঝুমকো, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে তার ব্রাউন কালারের ছোট ছোট চুলগুলো ছেড়ে দিল। সব মিলিয়ে দারুণ লাগছে সামিরাকে। সামিরা রেডি হয়ে ঝটপট কয়েকটা সেলফি তুলে রামিমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। বিয়েতে রামিমকেও বরযাত্রী হয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। সামিরা ভেবেছিল এই সুযোগে তারা ছুটিয়ে প্রেম করতে পারবে, কিন্তু সামিরা সেই আশা পূরণ হয় না। হুট করে রামিমের বাবা অসুস্থ হয়ে পড়েন। বাবাকে অসুস্থ অবস্থায় রেখে ছেলে হয়ে আনন্দ ফুর্তি করে বেড়ানোটা রামিমের মন সায় দেয়নি। রামিম যাবে না বলে দেয়। সামিরাও জোর করে না রামিমকে। ছবি দেখে রামিম ভিডিও কল করে। সামিরা কল রিসিভ করতেই রামিম বলল, ছবি দেখিয়ে মনে যে আগুন জ্বালিয়ে দিলে, সে আগুন নেভাবো কিভাবে এখন? এখন আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। গাও শুনি। তুমি জ্বালাইয়া গেলা, মনের আগুন নিভাইয়া গেলা না। কাছে আসো, নিভিয়ে দিই। সম্ভব হলে এক্ষুনি ছুটে চলে আসতাম। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব বলো তো? তোমাকে কতবার বলেছি আমাদের বাড়িতে এসে বাবার কাছে আমাদের সম্পর্কের কথা জানাও, কিন্তু তোমার কোনো হেলদোল নাই। তুমি আমাদের সম্পর্কটা নিয়ে এখনো সিরিয়াস হতে পারলে না রামিম। তোমার বাবাকে দূর থেকে দেখেই আমার ভয় লাগে। কাছে গেলে আমি নিশ্চিত পটল তুলব। বাবার মেয়ের সাথে প্রেম করার আগে মনে ছিল না? আমার বাবা একটু সুস্থ হলেই আমি বাবা মাকে তোমাদের বাড়ি বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাবো লক্ষ্মীটি। তোমার এক কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছি আমি। দয়া করে নতুন কিছু বলো। এবার আর পিছু হাঁটবো না। সত্যি সত্যিই তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। দেখাই যাবে। বের হতে হবে আমার। রাখছি এখন। ফোন রাখার আগে একটা দাও না। কি দিব? চুমু। যতদিন না তুমি বাবাকে আমাদের সম্পর্কের কথা জানাতে না পারছো, ততদিন তুমি কোনো চুমু পাবে না। এটাই তোমার শাস্তি। সামিরা কল কেটে দিয়ে সাইফানের রুমে এসে দেখে সাইফান সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সাইফানের পরনে বিয়ের শেরওয়ানি, পায়ে জুতা, বাম হাতে হ্যান্ড ওয়াচ। সামিরা সাইফানকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার ভাইকে বিয়ের সাজে খুব সুন্দর লাগছে। কারণ নজর না লাগুক আমার ভাইয়ের উপর। আমার বোনকেও শাড়িতে খুব মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার চলো তো, সবাই সেই কখন থেকে অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের সেই কখন থেকে রেডি হয়ে বসে আছে। সার্জিসের কোনো খবরই নেই। মেয়েদের মধ্যে তো সময় নিয়ে কি যত সাজগোজ করছে আল্লাহ জানেন। আমি একবার দেখে আসছি ভাইয়ার হলো কি না। সামিরা সাইফানের রুম থেকে বের হতেই দেখে সার্জিস একদম রেডি। সার্জিসের পরনে ডিপ নেভি ব্লু কালারের পাঞ্জাবি, সাথে লাল কালারের পকেট স্কোয়ার, সাদা কালারের চিনোস, হাতে ম্যাচিং ঘড়ি, পায়ে দামি শু, চুলগুলো স্পাইক করা। সব মিলিয়ে কোনো হিরোর থেকে কম দেখতে লাগছে না সার্জিসকে। সার্জিস বের হতে সাইফান সার্জিসকে জড়িয়ে ধরে বলল, আমি তোর বিয়ে বাড়িতে যাওয়ার পক্ষে ছিলাম ভাই, কিন্তু তোরও তো সাজগোজ করে যাওয়ার পক্ষে নেই। এত সাজগোজ করে যাচ্ছিস ভাই, দেখা গেল মেয়ে আমাকে রেখে তোকে বিয়ে করতে চাইল।
সার্জিস কিছু বলার আগে শান্তা মির্জা প্লেটে মিষ্টি দুধ নিয়ে এসে সাইফানের গালে মিষ্টি তুলে দিল। সাইফানের খাওয়া শেষ হতে শান্তা মির্জা সার্জিসের গালে মিষ্টি তুলে দিল। সার্জিস সবার সামনে সিন ক্রিয়েট না করে চুপচাপ মিষ্টি খেয়ে নিল। মিষ্টি খাওয়া শেষ হতে শান্তা মির্জা সার্জিসের হাতে এক গ্লাস দুধ দিল। সার্জিস চুপচাপ দুধ খেয়ে নিল। সাইফান গুরুজনদের সালাম করে সার্জিসকে নিয়ে বের হতে যাবে, তখনই সার্জিসের খেয়াল হয় সার্জিস ওয়ালেট নিতে ভুলে গিয়েছে। যা দেখে সার্জিস বলল, ও শিট, আমি ওয়ালেট আনতে ভুলে গিয়েছি। তুমি আগাও, আমি অন্য গাড়ি বা বাইক নিয়ে আসছি। তুই নিয়ে আয়, আমি অপেক্ষা করছি। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাও, আমি 2 মিনিটে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। সাইফান গাড়িতে বসে যায়। বাড়ির সদস্যদের মতো গাড়িকেও নতুন রূপ দেওয়া হয়েছে। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা ফুলের সংমিশ্রণে গাড়ি সাজানো হয়েছে। বরের গাড়িতে সাইফান, সামিরা সহ সাইফানের সব কাজিনরা হই হুল্লোড় করতে করতে বিয়ে বাড়িতে উদ্দেশ্যে রওনা হয়। লাল টুকটুকে বেনারসি শাড়ি, মুখে ভারী মেকআপ, গা ভর্তি গহনা পরে বিছানায় বধূ বেশে বসে রয়েছে সিজদা। অজানা ভয়ে শঙ্কায় ক্ষণে ক্ষণে গায়ে কাটা দিয়ে উঠছে, মাথার উপর ফ্যান ঘুরছে। তবু ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে সিজদা। বুকের ভেতর ঢোল পেটানো শব্দের মতো আওয়াজ হচ্ছে। সবাইকে ছেড়ে থাকতে হবে ভাবতেই বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। সিজদার এই মুহূর্তে বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু সে তার মামার ঘাড়ে বোঝা হয়ে থাকতে চায়নি। তাই তো পাত্র বদল হওয়া থেকে শুরু করে তারা যা বলছে তাই সিজদা অক্ষরে অক্ষরে পালন করেছে। সে চায়নি তার জন্যে তার মামা মামির মধ্যে কোনো প্রকার অশান্তির সৃষ্টি হোক। ভেতরে ভেতরে কষ্টের পাহাড় জমলেও কাউকে সে কষ্ট বুঝতে দেয়নি। নিজের ভেতরে সবটা চেপে রেখেছে। সিজদা নিজের রুমে বসে চোখের পানি ফেলছিল। এরই মধ্যে সালেহা বেগম প্লেট ভর্তি খাবার নিয়ে সিজদার রুমে প্রবেশ করে। সালেহা বেগমকে দেখে সিজদা সন্তর্পণে চোখের পানি মুছে নিল, যেটা চোখ এড়িয়ে গেল না সালেহা বেগমের। সালেহা বেগম সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগল মাইয়া, কান্তাছিস কেন? কানতে কানতে সাজগোজ নষ্ট কইরা ফেলাইছিস। একদম কানবি না কইয়া দিলাম। চোখের পানি মুছ কইতাছি সিজদা, না হইলে কিন্তু তোর সাথে সাথে আমিও কান্দা দিব। তুই বুঝোস না কেন? তোর চোখের পানি আমার সহ্য করতে পারি না। আমারও বুক ফাইটটা কান্দো না হে। সালেহা বেগমও কান্না করে দিল। সালেহা বেগমের কান্না দেখে সিজদা তৎক্ষণাৎ চোখ মুছে বলল, আমার খিদে লাগছে খালা, শেষবারের মতো একটু তোমার হাতে খাওয়াই দিবা? শেষবার মানে কি? হ্যাঁ, বিয়া হইব তার মানে এইটা না যে তুই আর কোনোদিন এই বাড়ি আইবি না। বিশ্বাস করো খালা, আমি আর এই বাড়িতে আসতে চাই না। আমি আসা মানেই মামু মামিমার মধ্যে ঝগড়া লাগা, অশান্তি সৃষ্টি হওয়া, যেটা আমার ভালো লাগবে না খালা। শ্বশুরবাড়ি গিয়ে আমার যা হয় হবে, তবু আমি আর কখনোই এই বাড়িতে আসবো না। 2 দিন থেকে আপামনিরেও দেখতে পারতেছি না। মামিমা আপামনির কিছু কথা কিছুই বলবো না। আপামনি কোথায় আছে, কেমন আছে কে জানে। আপামনির জন্য চিন্তা হয়। এসব হয়েছে আমার জন্য হয়তো বাড়ির মাইয়া বাড়ি সাইরা অন্য কোথাও চলে গেছে। নিজের অনেক অপরাধী মনে হইতেছে খালা। জাহান্নামে যাক, তাতে তোর কি? যে মাইয়া তোরে 2 চোখে সহ্য করতে পারে না, তার লেগা তোর দরদ উতলায় পড়ছে কেন রে? আপামনিরে নিয়া তোর চিন্তা করণ লাগতো না। তার চিন্তা করণের লেগা বহুত মানুষ আছে, তুই চুপচাপ খা। সালেহা বেগম সিজদার গালে খাবার তুলে দিলেন। সিজদা কয়েক লোকমা খাওয়ার পর আর খেতে পারল না। সালেহা বেগমও জোর না করে খাবারের প্লেট নিয়ে সিজদার রুম থেকে বেরিয়ে আসলো। তিনি বেরিয়ে আসতেই সিজদা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে যেন অবাক হয়ে গেল। নিজেকে চেনা দায় হয়ে গেল সিজদার। এরই মধ্যে নিচ থেকে বর এসেছে বলে চিৎকার চেঁচামেচি শোনা গেল। বর এসেছে শুনে সিজদার হার্টবিট বেড়ে গেল। চেনা না জানা না সম্পূর্ণ অপরিচিত একটা মানুষের জন্য অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হলো। সাইফান গাড়ি থেকে নামতেই বিথি চৌধুরী সাইফানের গলায় একটা স্বর্ণের চেন পরিয়ে দিয়ে মিষ্টি মুখ করালেন। বিথি চৌধুরীর চেহারা দেখে বোঝা যাচ্ছে সে জামাইকে সাদরে গ্রহণ করতে স্বেচ্ছায় আসেননি, তাকে ফোর্স করে নিয়ে আসা হয়েছে। মুখখানা কেমন ভার করে রেখেছেন তিনি। মিষ্টি মুখ শেষ হলে সাইফানকে প্রবেশদ্বারে ফিতা কাটার জন্য নিয়ে যাওয়া হলো। ফিতা টেনে তারা দেয়াল তৈরি করে রেখেছেন। অপর প্রান্তে কেচি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সুন্দরী সুন্দরী রমণী। তাদের দাবি ফিতা নামক এই দেয়াল টপকাতে হলে তাদেরকে সম্মানী স্বরূপ 50,000 টাকা দিতে হবে। এই নিয়ে দুপক্ষের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হতে লাগলো। এক পর্যায়ে বিরক্ত হয়ে হালিমা বেগম তাদের হাতে 30,000 টাকা ধরিয়ে দিল। টাকা হাতে পেয়ে মেয়েগুলো আনন্দ উল্লাসে মেতে উঠল। সাইফানের হাতে ফিতা কাটার জন্য কেচি দেওয়া হলো। সাইফান ফিতা কাটতেই তার মাথায় ফুল ছিটিয়ে দিতে লাগলো সবাই।
যথারীতি সাইফানকে ভেতরে নিয়ে গিয়ে বরের আসনে বসিয়ে দেওয়া হলো। সাইফানের দু চোখ তখন শুধুমাত্র সার্জিসকে খুঁজে চলেছে। সাইফান কয়েকবার সার্জিসের নাম্বারে কল দিল, কিন্তু কল রিসিভ হলো না। সাইফান ফোন পকেটে রেখে এদিক ওদিক চোখ বুলিয়ে নিল, কিন্তু সার্জিসের কোনো দেখা মিলল না। সাইফানকে এদিক ওদিক তাকাতে দেখে সামিরা এসে বলল, ভাবি মনিকে খুঁজছো বুঝি? তাকে এখন খুঁজে কোনো লাভ হবে না ভাইয়া, সবে মাত্র এলে, সবুর করো, সবুরে মেয়া ফলে। তুই 4 লাখ বেশি বলছিস। তোকে কি বললো আমি তোর ভাবি মনেকে খুঁজছে? তো কাকে খুঁজছো আমি বুঝি না মনে করছো? আমি জানি তুমি মনে মনে বলছো, নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে। আমি তাকে খুঁজছি না, আমি খুঁজছি সার্জিসকে। সার্জিস এখন আসেনি। ও তো বলেছিল তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু দেখ এখন আসার কোনো খবর নেই। ফোন দিচ্ছি, ফোনও রিসিভ করছে না। বাড়িতে কল করলাম, বলে সার্জিস অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, অথচ এখনো বিয়ে বাড়ি এসে পৌঁছায়নি। কি যে করছে ছেলেটা, বড় টেনশন লাগছে। রাস্তায় কোনো বিপদ আপদ হলো না তো আবার? নো টেনশন, ডু ফুর্তি। ভাইয়ার এক জবান, ভাইয়া যখন আসবে বলে কথা দিয়েছে, সে তার কথার খেলাপ করবে না। ভাইয়া ঠিক চলে আসবে, তুমি টেনশন করো না, এনজয় ইউরসেলফ। কোথা থেকে এক ঝাঁক তরুণী ছুটে এলো। তারা সাইফানের সাথে হাসি ঠাট্টা করতে শুরু করলো। কেউ কেউ আবার সেলফি তুলতে লাগলো। কিছুক্ষণ পর সিজদাকেও নিয়ে আসা হলো। সিজদা, সাইফান দুজনের মাঝখানে একটা পর্দা টানিয়ে দুজনকে দুই পাশে বসিয়ে দেওয়া হলো। সাইফান তখনও সিজদার মুখখানা দেখেনি। সাইফান পর্দা সরাতে ইতস্তত বোধ করছে দেখে সামিরা তাদের মাঝখান থেকে পর্দা সরিয়ে দিল। পর্দা সরাতেই যেন সাইফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। আবারও আশাহত হয় সে। সিজদার মাথায় ঘোমটা টানা রয়েছে। সাইফান ভেতরে ভেতরে তার প্রেয়সীর মুখখানা দেখার জন্য ছটফট করলেও কিছু না বলে কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করতে লাগলো। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত উপস্থিত হলো। সিজদা সাইফান 3 কবুল বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বিয়ের কার্যক্রম শেষ হতেই সামিরা একটা বড় আয়না এনে তাদের সামনে ধরল। সাইফান সিজদা আয়নার মধ্যে প্রথমবারের মতো দুজন দুজনকে দেখল। সিজদার দিকে তাকিয়ে সাইফানের যেন নেশা ধরে গেল। পাশ থেকে সামিরা বলল, আয়নায় কাকে দেখছো ভাইয়া? আমার মনের রাজ্যের রানীকে বলে। সাইফান মিটমিট করে হেসে মনে মনে বলল, আমি জিতে গেছি মামা, কালা হয়েও এত ভালো বউ পাবো এটা তো স্বপ্নেও ভাবিনি। আমার মনটা তো পেখম তুলে নাচতেছে। দিল্লি কালার ঢুকাচ্ছ নাকি মনে মনে? তুই কিন্তু বড্ড পার পেরেছিস সামিরা, বড় ভাইয়ের সাথে মস্করা করছিস। সামিরা কিছু বলার আগে ফটোগ্রাফার এসে হাজির হয়। শুরু হয় ফটোশুট। খাওয়া দাওয়া, ফটোশুট, নাচ গান, হই হুল্লোড়ের মধ্য দিয়ে সময় যেন খুব দ্রুত কেটে যায়। ঘনিয়ে আসে বিদায় বেলা। সিজদার দু চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সালেহা বেগম সিজদাকে জড়িয়ে ধরে চোখে মুখে অজস্র চুমু খায়। তার বুক ও কষ্টে ফেটে পড়ছে। সিজদাকে সে তার নিজের মেয়ের মতো করেই এত বছর আগলে রেখেছে। রাশেদ চৌধুরী এসে সিজদার হাত সাইফানের হাতের উপর রেখে দিয়ে বলল, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, কখনো কষ্ট দিও না। মেয়েটা বড্ড চাপা স্বভাবের, নিজের ভেতরের রাগ, কষ্ট, অভিমান সবটা নিজের ভেতর পুষে রাখে, কখনো কাউকে বুঝতে দেয় না। আপনি চিন্তা করবেন না মামা, সে তার রাগ, কষ্ট, অভিমান বুঝতে দিতে হবে না, আমি নিজেও বুঝে নেব। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে সুখে শান্তিতে রাখার। যে হাত একবার ধরেছে মৃত্যুর আগ পর্যন্ত সেই হাত ছাড়ব। আপনি নিশ্চিত থাকতে পারেন মামা। আমি মনে মনে এতদিন সিজদার জন্য তোমার মতোই একটা ছেলে খুঁজছিলাম, এবারে আমি একটু শান্তিতে থাকতে পারবো। চোখ ভিজে উঠল রাশেদ চৌধুরীর। সিজদার কান্না থামছেই না। সালেহা বেগমকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। সারাদিন কান্না করার দরুন সিজদার নাক লাল টুকটুকে হয়ে গিয়েছে, চোখ দুটো ফুলে উঠেছে, তবুও তার কান্না শেষ হচ্ছে না। সিজদা খুব করে চাইছিল বিথি চৌধুরী এসে তাকে একটু বুকে জড়িয়ে নি, কিন্তু বিথি চৌধুরীর তো দেখা মেলে না। সালেহা বেগম অনেক বুঝিয়ে শুনিয়ে সিজদাকে গাড়িতে তুলে দিয়ে আসে। সিজদা তখনও কেঁদেই চলেছে। সাইফান সিজদার হাতের উপর হাত রাখতে গিয়েও বারবার হাত সরিয়ে নেয়। সিজদার চোখের পানি সহ্য হচ্ছে না তার। খুব ইচ্ছে করছে নিজের হাতে সিজদার চোখের পানি মুছে দিতে। সাইফান নিজের ইচ্ছেকে দমিয়ে রেখে পকেট থেকে রুমাল বের করে সিজদার সামনে ধরে বলল, চোখের পানি মুছে নাও। সিজদা একবার সাইফানের দিকে তাকিয়ে তার হাত থেকে রুমাল নিয়ে চোখ মুছে নিল। কান্না থেমে গেছে তার, কিন্তু মাঝে মধ্যে হেঁচকি উঠছে। সিজদার এই অবস্থা দেখে সাইফান আর নিজেকে ধরে রাখতে পারল না। সাইফান সন্তর্পণে সিজদার এক হাত নিজের হাতের মুঠোয় পুরে নিল। সিজদা সাইফানের হাত ধরে তার নতুন ঠিকানায় রওনা হয়। ফুলে ফুলে সজ্জিত বিছানায় এক হাত ঘোমটা টেনে বসে রয়েছে সিজদা। বাহারি রঙের ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়েছে। চারিদিকে ফুলের তাজা ঘ্রাণের মৌ মৌ গন্ধ ভেসে আসছে সিজদার নাকে।
শুভ্র রাঙা বিছানায় লাভ শেপ করে তার মধ্যে S+S লিখে রাখা হয়েছে। ঘরের দেয়াল ও কর্নারে কালারফুল লাইটিং করা হয়েছে। সেখান থেকে মৃদু আলো ছড়িয়ে পড়েছে রুমের চারিদিকে। সেই সাথে উঠানামা করছে সিজদার বক্ষস্থল। অজানা ভয় জেঁকে বসেছে তার ভিতরে। স্বামী নামক অপরিচিত ব্যক্তিটাকে নিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা আসছে সিজদার মনে। চৌধুরী ভিলার পাশের ফ্ল্যাটে রত্না নামে একটা মেয়ে কাজ করত। সিজদার সাথে ভালো সম্পর্ক ছিল তার। রত্না সিজদাকে বলেছিল তার বাসর রাতের কথা। তার স্বামী নামক ব্যক্তিটার পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কুবলে কুবলে খাওয়ার কথা। সেসব কথা মনে পড়তে সিজদার ভয় আরো বেড়ে গেল। হার্টবিট দ্রুত গতিতে লাফাতে শুরু করলো। সিজদার ভাবনার মাঝে খট করে দরজা খোলার আওয়াজ হয়। ভয়ে কেঁপে উঠল সিজদা। খামচে ধরে শাড়ির আঁচল, কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম বের হয়। সাইফান দরজা লক করে মাথার পাগড়িগুলো সোফার উপর রেখে আলমারি থেকে একটা প্যাকেট বের করে সিজদার পাশে গিয়ে বসে। সিজদা সাইফানের উপস্থিতি টের পেয়ে কাপা কাপা স্বরে সাইফানকে সালাম দেয়। সিজদার কণ্ঠস্বর শুনে ভালো লাগা ছেয়ে গেল সাইফানের মনে। আহ, কি মিষ্টি কণ্ঠস্বর! সাইফান সালামের উত্তর নিয়ে বলল, আজ সারা রাত কিভাবে ঘুমটা দিয়ে রাখার পণ করেছ? অবশ্য তুমি চাইলে ঘুমটা দিয়েই থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। সাইফানের কথা শুনে সিজদা তড়িৎ গতিতে মাথার ঘোমটা সরিয়ে নিল। সিজদা ঘোমটা সরাতেই সাইফানের মনে হলো যেন তার ঘর আলোকিত হয়ে উঠেছে। সাইফান মুগ্ধ দৃষ্টিতে সিজদার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। তার চোখের পলক যেন পড়তেই চাচ্ছে না। সাইফানের এহেন কার্যে সিজদার লজ্জা অস্বস্তি টের পেয়ে সাইফান চোখ নামিয়ে নিয়ে সিজদার সামনে প্যাকেটটা রেখে দিল। সিজদা প্যাকেটটা নেড়েচেড়ে দেখে বলল, কি এটা? আমার তরফ থেকে তোমার জন্য প্রথম গিফট। তবে এখন এটা খুলবে না। আমার ছুটি শেষ হলে যখন আমি চলে যাব তখন খুলে দেখবে। আচ্ছা। আই থিঙ্ক বেনারসি পরে থাকতে তোমার সমস্যা হচ্ছে। তুমি চাইলে চেঞ্জ করে নিতে পারো। তুমি যে পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেই পোশাকই পরো। আচ্ছা। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আমাদের নতুন জীবন শুরু করার আগে দুরাকাত নফল নামাজ আদায় করতে পারি। ঠিক আছে। সিজদা বিছানা থেকে নেমে লাগেজ থেকে একটা সুতি থ্রি-পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 10 মিনিট পর সিজদা শাড়ি চেঞ্জ করে মুখের মেকআপ ধুয়ে অজু করে ওয়াশরুম থেকে বের হয়। সিজদাকে দেখে বুকে কাঁপন ধরে সাইফানের। সিজদার প্রতিটা রূপে বিমোহিত হয়ে যাচ্ছে সাইফান। মেকআপহীন সিজদাকে সাইফানের চোখে আরো স্নিগ্ধ মোহনীয় লাগছে। সিজদা বের হতে সাইফান বলল, চলো শুরু করি। জি। সিজদা সাইফান দুজনেই নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ হলে সাইফান সিজদার মুখের দিকে তাকিয়ে বলল, আজ সারাদিন নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। চোখ মুখ শুকিয়ে মলিন হয়ে গেছে। টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কোথায় ঘুমাবো আমি? কেন? খাটে। আমি খাটে থাকলে আপনি কোথায় থাকবেন? আমিও খাটেই থাকবো। খাটে কথাটা শুনে মুখটা চুপসে গেল সিজদার। অজানা ভয় শঙ্কায় গায়ে কাটা দিয়ে ওঠে তার। চোখের সামনে রত্নার চেহারাটা ভেসে ওঠে। ভয়ে নিজেকে গুটিয়ে নেয় সিজদা। সিজদার চোখে মুখে ভয়ের ছাপ লক্ষ্য করে সাইফান বলল, তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি আমাকে কতটা ভয় পাচ্ছ। আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি মানুষ, পশু নয়। আজকে আমাদের বাসরাত বলে যে আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়বো, সকল অধিকার আদায় তৎপর হয়ে যাব, এমনটা নয় সিজদা। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। বিয়ের আগে আমরা কেউ কাউকে চিনতাম না, জানতাম না। ইনফ্যাক্ট আমি তোমার ছবিটাও দেখিনি। আমি সবসময় চাইতাম আমার জীবনে যে আসবে সে কালো হোক, বেটে হোক, দেখতে সুন্দর হোক, কিন্তু চরিত্রহীন না হোক। দাদিজান যখনই তোমার কথা বলে আমি বিনা বাক্যে রাজি হয়ে যাই। তাই দুজন দুজনকে চিনতে জানতে মানিয়ে নিতে একটু সময় লাগবে। তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে না পারলেও বন্ধু ভাবতেই পারো। আমি তোমার ভয়ের কারণ বুঝতে পারছি সিজদা, তবে ভয়ের কোনো কারণ নেই। নিজেকে মানিয়ে নিতে তোমার যত সময় প্রয়োজন তুমি নাও। আমি তোমার মন ছোঁয়ার আগে কখনোই তোমার শরীর ছুঁয়ে দেখব না। তবে তোমার জন্য আমার মনের দরজা সবসময় খোলা থাকবে। তোমার যখন খুশি তখন আমার কাছে চলে এসো। আমি সাদরে তোমাকে গ্রহণ করব। সিজদা ভাবতেও পারেনি সাইফান তার মতামত ইচ্ছা অনিচ্ছার এত গুরুত্ব দিবে। সিজদার বুকের উপর থেকে যেন একটা পাথর সরে গেল। সিজদা মনে মনে সাইফানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্লেট থেকে এক লোকমা খাবার তুলে মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, আমি তো স্বার্থপরের মতো একা একা খাইয়া লইতেছি। মানুষটা কি খাইছে? মনে তো হচ্ছে খায়নি। এখানে দুজনের খাবার আছে, তার মানে মানুষটাকে না খাইয়ে ঘুমায় গেল। সিজদা খাবার ছেড়ে উঠে এসে সাইফানের বিছানার পাশে দাঁড়িয়ে সাইফানকে কয়েকবার ডাকতে গিয়েও থেমে গেল। সাইফানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সিজদার ডাকতে ইচ্ছা করলো না। আবার সাইফান না খেয়ে ঘুমিয়ে পড়েছে ভাবতেও খারাপ লাগলো। সিজদা কি করবে বুঝতে না পেরে হাত কচলাতে লাগলো। সাইফানের সবেমাত্রই চোখ লেগে আসছিল। সিজদার হাতে চুরির শব্দে ঘুম আলগা গেল সাইফানের।
সাইফান চোখ খুলতেই ভেবাচাকা খেয়ে গেল সিজদা। সিজদা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, আপনি খাইছেন? রাত্রিবেলা না খায় ঘুমানো ঠিক না। তোমার খাওয়া শেষ? না, আপনি ওঠেন, খাবেন, চলেন। সিজদা তার জন্য খায়নি ভাবতেই ভালো লাগলো সাইফানের। সাইফান ইচ্ছে করে না খেয়ে শুয়ে পড়েছিল। সে দেখতে চেয়েছিল তার জন্য সিজদার আদৌ কোনো টেনশন হয় নাকি। সাইফান বিছানা ছেড়ে নেমে হাত ধুয়ে এসে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে দুজনেই দুদিকে মুখ দিয়ে শুয়ে পড়ল। মাঝ রাতে প্রচন্ড পেট ব্যথায় ঘুম ভেঙে গেল সিজদা। সিজদা চোখ খুলে বুঝতে পারলো তার মান্থলি সার্কেল শুরু হয়েছে। সিজদা প্রচন্ড ঘাবড়ে গেল। মান্থলি ডেটের আরও বেশ কিছুদিন বাকি রয়েছে। এর আগেই মান্থলি সার্কেল শুরু হওয়ার কারণ বুঝতে পারল না সিজদা। সিজদা বিছানা ছেড়ে নেমে লাগেজ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে ঢুকতে গিয়ে দেখলো সাদা সাদা টাইলসে ছোপ ছোপ দাগ ফুটে উঠেছে। সিজদা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সেগুলো পরিষ্কার করবে ভাবতেই ওয়াশরুমে চলে গেল। প্রায় 10 মিনিট পর সিজদা ফ্রেশ হয়ে এসে দেখে টাইলস একদম পরিষ্কার, কোথাও কোনো দাগ নেই। খাটের দিকে চোখ পড়তেই দেখলো সাইফানও রুমে নেই। সিজদা জানে সাইফানই এটা পরিষ্কার করেছে। সিজদা সাইফানকে যত দেখছে ততই অবাক হচ্ছে। একটা মানুষ এত ভালো কি করে হয়? সাইফানের প্রতি সিজদার যে ধারণা ছিল সেটা পাল্টে গিয়ে সাইফানের প্রতি সম্মান শ্রদ্ধা যেন শতগুণ বেড়ে গেল। এরই মধ্যে সাইফান হাতে হট ওয়াটার ব্যাগ পেনকিলার নিয়ে রুমে প্রবেশ করলো। সাইফানকে দেখে লজ্জায় লাল হয়ে গেল সিজদা। সাইফানের চোখের দিকে তাকাতে পারছে না, লজ্জায় নুয়ে পড়ছে। সে ভাবতেও পারেনি তাকে এমন একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সিজদাকে লজ্জা পেতে দেখে সাইফান বলল, এত লজ্জা পাওয়ার কিছুই নেই, ইটস নর্মাল। পেন কিলারটা খেয়ে নাও আর হট ওয়াটার ব্যাগটা পেটের উপর রাখো, তাহলে বেটার ফিল করবে। এসবের কোনো দরকার নেই, আপনি শুয়ে পড়েন। আমার জন্য শুধু শুধু মাঝরাত আপনার ঘুমের ব্যাঘাত ঘটল। আমি সত্যি দুঃখিত। তোমাকে 3 কবুল বলে বিয়ে করার সাথে সাথে তুমি আমার না চাইতেও আমার সাথে জড়িয়ে পড়েছ। তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। এখন থেকে তোমার সুখ মানে আমার সুখ, তোমার দুঃখ কষ্ট মানে আমার দুঃখ কষ্ট। তুমি যন্ত্রণায় ছটফট করছো, ঘুমোতে পারছো না, এটা দেখেও চুপচাপ ঘুমিয়ে থাকতে বলছো আমাকে। আমি এতটা কাপুরুষ নই সিজদা, তুমি অসুস্থ। এত কথা না বলে চুপচাপ যা বলেছে তাই করো। সাইফানের কথার পিঠে সিজদা কোনো কথা না বাড়িয়ে ওষুধ খেয়ে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পেটের উপর হট ওয়াটার ব্যাগ রাখে। কিছুক্ষণ পর সিজদা একটু বেটার ফিল করলে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। সিজদা বিছানার এপাশ ওপাশ করতে থাকে দেখে সাইফান সিজদার দিকে মুখ করে বলল, তুই চাইলে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতে পারি, দেখবি ঘুম চলে আসবে। সিজদা প্রত্যুত্তরে কিছু বলে না দেখে সাইফান আবারও বলল, চুপ করে থাকা সম্মতির লক্ষণ। আমি কি ধরে নিব যে তুমি আমাকে অনুমতি দিচ্ছ? সিজদা ছোট করে উত্তর দেয়, হুঁ। সাইফান যেন সিজদার হুঁ বলার অপেক্ষাতেই ছিল। সিজদা হুঁ বলতে সাইফান এক হাতের উপর ভর দিয়ে সিজদার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জীবনে প্রথমবার কোনো পুরুষের এত কাছাকাছি এসেছে সে। সাইফানের স্পর্শে সিজদার শরীর শিউরে উঠল, দাঁড়িয়ে গেল শরীরের সমস্ত লোমকূপ। আবেশে চোখ বন্ধ হয়ে এলো তার। মিনিট কয়েক অতিবাহিত হবার পর সিজদা ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ফজরের আজানের মিষ্টি ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। দূরের মসজিদ থেকে সাইফানের কানে ভেসে আসছে আসসালাতু খায়রুম মিনান নাউম। সাইফান তড়িৎ গতিতে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় 7 মিনিট পর সাইফান অজু করে ওয়াশরুম থেকে বের হতেই তার চোখ বিছানায় বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে সিজদার দিকে যায়। আজানের কিছুক্ষণ আগে ঘুমিয়েছে সিজদা। ঘুমন্ত সিজদাকে বড্ড মায়াবী লাগছে সাইফানের কাছে। ইচ্ছে করছে সিজদার কপালে নিজের অধর ছুঁয়ে দিতে। সাইফান সিজদার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসে। সিজদার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও কিছু একটা ভেবে সিজদার গায়ে কাঁথা টেনে দিয়ে সাইফান গায়ে সাদা পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সাইফান রুম থেকে বের হতেই চোখ খোলে সিজদা। সিজদার অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস, যার দরুন অনেক আগেই ঘুম ভেঙে গেছে তার। কিন্তু রাতের ঘটনার পর সাইফানের মুখোমুখি হতে লজ্জা লাগছিল তার, তাই তো ঘুম ভেঙে যাওয়ার পরেও ঘুমের ভান ধরে পড়েছিল। সাইফান যখন সিজদার কাছাকাছি এসেছিল সিজদার বুকের ভিতর যেন কালবৈশাখী ঝড় হতে শুরু করেছিল। সিজদার দম বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছিল যেন এই মুহূর্তে সে দম বন্ধ হয়ে মারা যাবে। অনেক কষ্টে নিজেকে সামলেছিল সিজদা। সেসব কথা মনে পড়তে লজ্জায় লাল হয়ে যায় সিজদার মুখ। সিজদা 2 হাতে নিজের মুখ ঢেকে নিয়ে বলল, কি লজ্জা, মানুষটা আমার এত কাছাকাছি ছিল। ডাক্তারবাবুর মতো ইনিও বড্ড ভালো মনের মানুষ। মাত্র কয়েক ঘন্টার পরিচয় মানুষটার সাথে, অথচ আমার কত খেয়াল রাখছে। মনে হচ্ছে কত বছরে চেনা জানা, বড্ড আপন লাগছে মানুষটাকে। আমার মতো অভাগীর জীবনেও এমন একটা মানুষ আইব আমি কখনোই ভাবতে পারিনি। আমার যে ডর লাগতেছে, এত সুখ সইবে তো আমার কপালে?
আমার মতো অভাগীর জীবনেও এমন একটা মানুষ আইব আমি তো কখনো ভাবতেই পারি নাই। আমার যে ডর লাগতেছে, এত সুখ সইব তো আমার কপালে? সিজদা আর ভাবতে পারে না কিছু, চোখ ভিজে আসে তার। সিজদা বিছানা ছেড়ে নেমে ওড়না কোমরে গুজে ঝটপট কাজে লেগে পড়ে। বাসরের ফুল ফেলে দিয়ে বিছানা পরিপাটি করে রেখে ফ্লোর মোছার কাজে লেগে পড়ে। নিজের কাপড় চোপড় কাবার্ডে সুন্দর করে গুছিয়ে রাখে। রুমের প্রত্যেকটা আসবাবপত্র মুছে আবারও জায়গা মতো রেখে দেয়। এরই মধ্যে হালিমা বেগম শাড়ি গয়না নিয়ে তার রুমে প্রবেশ করে। হালিমা বেগমকে দেখে সিজদা কোমর থেকে ওড়নাটা খুলে গায়ে জড়িয়ে নেয়। সিজদাকে দেখে হালিমা বেগম মিষ্টি হাসি দিয়ে বলল, এতদিন একটা কথা শুনে এসেছি, দেখি স্বর্গে গেলেও নাকি ধান ভাঙে। আজ সেটা স্বচক্ষে দেখতে পেলাম। তুমি এই বাড়ির বউ, কাজের মেয়ে নও সিজদা। এই বাড়িতে এতগুলো কাজের লোক থাকতেও তুমি সকাল সকাল এগুলো কি শুরু করেছো? হালিমা বেগমের ধমকে কেঁপে ওঠে সিজদা। সে আমতা আমতা করে বলল, দাদিজান, দৈনিক এই কাজগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আমি কি করতাম বলো? তাই তো কাজে লাগিয়া পড়ছি। এখন থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না সিজদা। জীবনে অনেক কষ্ট সহ্য করেছে তুমি। গতকাল থেকে তোমার সুখের দিন শুরু হয়েছে। তোমাকে আর দিনরাত 24 ঘন্টা গাধার মতো খাটতে হবে না। তুমি মুক্ত স্বাধীন। আমার তো বসে থাকতে ভালো লাগে না দাদিজান। কাজ না করলে কি করব আমি? সারাদিন কাটাবো কি করে? পড়াশোনা করবে? পড়াশোনা? অবাক হয়ে জিজ্ঞেস করে সিজদা। হ্যাঁ, পড়াশোনা করবে তো। পড়াশোনা করার কথা শুনে খুশিতে চোখ ছলছল করে ওঠে সিজদার। সিজদার পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল। ঐশ্বর্য যখন টেবিলে বসে পড়তো, সিজদা দূরে দাঁড়িয়ে দেখত। ঐশ্বর্য যখন কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেত, সিজদারও ইচ্ছে করতো স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেতে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি সিজদার। সিজদার মামিমা তাকে স্কুলে যাওয়া তো দূরের কথা, ঐশ্বর্য পড়তে বসলেও তার আশেপাশে সিজদাকে ঘেঁষতেও দিত না। সিজদার থেকে রেসপন্স না পেয়ে হালিমা বেগম আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? পড়াশোনা করতে চাও? নিজের গায়ে অশিক্ষিতর যে তকমা লেগে আছে সেটা মুছে ফেলতে চাও? নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও? হ্যাঁ চাই দাদিজান, খুব করে চাই। আমার পড়াশোনা করার অনেক ইচ্ছা দাদিজান। হালিমা বেগম শাড়ি গয়নাগুলো বিছানার উপর রেখে বলল, দ্যাটস গুড। পড়াশোনা শেখার কোনো বয়স নেই। তুমি শুরু থেকে শিখবে। ভুলে যাবে না তুমি এখন মির্জা পরিবারের বউ। তোমাকে পুরনো খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। কথাবার্তা চাল চলনে স্মার্ট হতে হবে। এখনকার মেয়েরা কোনো অংশে কম নয়। মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে, তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে? তোমার পাশে আমি আছি, মির্জা পরিবারের সদস্যরা আছে। তোমার কোনো ভয় নেই। বউ হাতের ঝামেলা মিটে গেলেই তোমার জন্য টিচার নিয়ে আসবো। ঘুরে দাঁড়াতে শেখো সিজদা। যারা তোমাকে পদে পদে অপমান অপদস্থ করেছে তাদেরকে উচিত জবাব দিতে শিখো। যাই হোক, যেহেতু তুমি নতুন বউ, পাড়া প্রতিবেশীরা বউ দেখতে আসবে। তুমি কৌশল সেরে জলদি রেডি হয়ে আসো। ঠিক আছে দাদিজান, বলে সিজদা ওয়াশরুমে চলে যায়। প্রায় 30 মিনিট পর সিজদা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সামিরা বিছানায় বসে রয়েছে। সিজদাকে দেখে সামিরা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, তুমি নাকি শাড়ি পরতে পারো না, তাই দিদুন আমাকে পাঠালো তোমাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজগোজ করে দেওয়ার জন্য। ভালো হয়েছে তুমি আসছো। আমার আরো চিন্তা হইতেছিল কেমনে শাড়ি পরবো। আমি তো বেশি একটা শাড়ি পরি নাই, যে কয়বার পরছি সালেহা খালা আমার পরাই দিছে। কিন্তু এইখানে তো সালেহা খালা নাই। কোনো সমস্যা নেই, সালেহা খালা নেই তো কি হয়েছে, তোমার একমাত্র ননদিনী তো আছে। আমি তোমাকে শাড়ি পরা শিখিয়ে দেব। একবার ভালো করে দেখে নিলে তুমি নিজেই পরতে পারবা। তোমার শাড়ি পরানোর জন্য কাউকে লাগবে না। তুমি আমার বয়সে ছোট হওয়ার পরেও শাড়ি পরতে পারো, অথচ আমাকে দেখো, আমি পারি না। সামিরা সিজদার কোমরে শাড়ির এক অংশ গুজে দিয়ে বলল, আমিও শাড়ি পরতে পারতাম না, আমাকে ভাইয়া শিখিয়েছে। ভাইয়া খুব ভালো শাড়ি পরাতে পারে। আমার ভাইয়ার যে বউ হবে সে আসলেই অনেক ভাগ্যবতী হবে। তার শাড়ি পরা না জানলেও চলবে, ভাইয়া রোজ তাকে শাড়ি পরিয়ে দিবে। কি রোমান্টিক একটা ব্যাপার, তাই না? ভাইয়া কথাটা শুনে সিজদার বুঝতে বাকি রইল না যে ভাইয়া বলতে সামিরা সার্জিসের কথা বলছে। সার্জিসের কথা মনে পড়তে সিজদার মুখটা চুপসে গেল। সামিরা সিজদাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল,
আমি $1,000,000 শিওর ভাইয়ার তোমাকে দেখে হার্টবিট মিস হবে। আমার সৈনিক ভাইকে কোনো কিছু দমিয়ে রাখতে না পারলেও তুমি ঠিকই দমিয়ে রাখতে পারবে। জানো বৌমনি, তোমাকে দেখে আমার হিংসা হয়। ও মা, কেন? এই যে তুমি এত সুন্দর, আমি মেয়ে হয়েও তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমার হাসি মুখখানা দেখলে মন ভালো হয়ে যায়। তুমি অনেক সুন্দর সামিরা। সবচেয়ে বড় কথা, তোমার মনটা সুন্দর। যার মন সুন্দর হয় তার সব কথাই, সব কিছুই সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ বৌমনি। আমি নিচে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি নিচে এসো। সবাই নতুন বউ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। সামিরা রুম থেকে বেরিয়ে আসে। সামিরা যাওয়ার পানে তাকিয়ে সিজদা মনে মনে বলল, আমিও ভাগ্যবতী কম নই সামিরা। মানুষটা আমাকে না দেখে, আমি যে কাজের মেয়ে না জেনেও এটা জেনেও আমায় বিয়ে করে নিয়েছে। সে আমাকে যে সম্মানটুকু দিয়েছে সেটা হয়তো আমার পাওয়ার কথা ছিল না। এমন একটা মানুষের বউ হওয়া চারটেখানে কথা নয়। আমি সার্জিস মির্জার কাছে কৃতজ্ঞ। তিনি বিয়েটা ভেঙে দিয়েছিলেন বলেই তো আমি একজন ভালো মানুষকে আমার মতো অভাগী জীবনে পাইছি। সিজদা নিচে যাচ্ছে না দেখে সামিরা আবারও রুমে এসে দেখে সিজদা কিছু একটা ভাবছে। সামিরা গলা খাকারি দিয়ে বলল, তুমি কি এত ভাবছো বৌমনি? সামিরার প্রশ্নে চমকে ওঠে সিজদা। সিজদা আমতা আমতা করে বলল, কই কিছু না তো। দিদুন ডাকছে, নিচে চলো। তুমি নিচে যাওনি দেখে দিদুন আবার আমাকে পাঠিয়েছে, তাড়াতাড়ি আসো। সামিরা বেরিয়ে যাওয়ার পরপরই সিজদা বের হয়ে কয়েক কদম এগিয়ে আসতেই ফ্লোরে একটা দামি ঘড়ি দেখতে পায়। সিজদা ফ্লোর থেকে ঘড়িটা তুলে নাড়াচাড়া করে দেখে বলল, আরে, এই ঘড়িটা তো আমি ডাক্তারবাবুর হাতে দেখছিলাম। ডাক্তারবাবুর ঘড়ি এই বাড়িতে আসলো কেমনে? সাইফান নামাজ শেষ করে মুরব্বীদের সাথে কিছুক্ষণ গল্পগুজব করে একা একাই হাঁটতে বের হয়। সকালে স্নিগ্ধ বাতাস এসে গায়ে লাগছে তার। মনটা বেশ ফুরফুরে হয়ে গিয়েছে। সাইফান হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে এসে একটা পুকুর দেখতে পায়। পুকুরের ঘাটে বসার জন্য বেঞ্চ পেতে রাখা হয়েছে। সাইফান বেঞ্চের উপর বসে সার্জিসের নাম্বারে কল করে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। গতকাল থেকে সার্জিসের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে সাইফান, কিন্তু ফলাফল শূন্য। দুপুর পর্যন্ত সার্জিসের ফোন অন থাকলেও কল রিসিভ করছিল না। দুপুরের পর থেকে সার্জিসের ফোন সুইচ অফ বলছে। বিয়ে বাড়ি থেকেও সাইফান বারবার সার্জিসের ফোনে ট্রাই করেছে। বাড়ি ফিরে এসে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও সার্জিসকে পায় না দেখে হতাশ হয়ে যায় সাইফান। সাইফানকে বিচলিত হতে দেখে হালিমা বেগম জানান, সার্জিস একটা কাজে আটকে গিয়েছে, সকালে ফিরবে। এটা শুনে একটু স্বস্তি পায় সাইফান, কিন্তু সকাল হয়ে গেলেও সার্জিস ফিরছে না দেখে কপালে ভাঁজ পড়ে সাইফানের। বড্ড টেনশন হয় সার্জিসের জন্য। সাইফান পুকুর পাড় থেকে সোজা হালিমা মঞ্জিলে এসে ড্রয়িং রুমের সোফায় বসতে সার্জিসের আগমন ঘটে। সার্জিসকে দেখা মাত্রই সাইফান দৌড়ে এসে সার্জিসকে জড়িয়ে ধরে বিচলিত হয়ে বলল, কোথায় ছিলে তুই? গতকাল থেকে তোর কোনো খোঁজ খবর নেই। তুই জানিস তোর জন্য বাড়ির সবাই কত টেনশন করছিল? আমি কতবার তোকে কল করেছি, একটাবার কল ব্যাক করার সময় হয়নি তোর? আসলে পর তো পরই হয়। আমি তোকে আপন ভাবলেও তুই আমাকে আপন ভাবতে পারছিস না। আমি পরই থেকে গেলাম তোর কাছে। Come on, bro. Let me speak. কি বলবি তুই? এতগুলো মানুষকে টেনশনে রাখতে খুব ভালো লাগছিল না তোর? তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, ব্রো। তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি বলে আমার নিজের কাছেই খারাপ লাগছিল। বাট বিলিভ মি, আই হ্যাভ নাথিং টু ডু। আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিলাম যেখান থেকে কোনোভাবেই বের হয়ে আসা পসিবল ছিল না। গতকাল তোমাকে বলে আমি রুমে যাওয়ার পরপরই রামিমের কল আসে। রামিমের বাবা অনেকদিন থেকেই ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা চলছিল। গতকাল হুট করে তার শরীর পূর্বের তুলনায় অনেক খারাপ হয়ে যায়। নাক মুখ এমনকি মলদার দিয়েও রক্ত বের হতে থাকে। রামিমের কল পেয়ে আমি ছুটে যাই, কিন্তু শেষ রক্ষে আর হয় না। রামিমের বাবার অবস্থা আস্তে আস্তে খারাপ হতেই থাকে। ডক্টররাও হাল ছেড়ে দেন। দুপুরের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রামিম প্রচণ্ড ভেঙে পড়ে। আমি চাইলেও রামিমকে ওই অবস্থায় রেখে আসতে পারছিলাম না। রামিমের বাবাকে গ্রামে নিয়ে যাওয়া, গোসল করানো, দাফন কাফন, জানাজা সম্পূর্ণ হতে হতে অনেক রাত হয়ে যায়। আমার গাড়িটাও খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য গত রাতে বাড়ি ফিরতে পারিনি। গত রাত রামিমের সাথেই ছিলাম। ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না, বড্ড খারাপ লাগছে। এখনো আসতে দিতে চাইছিল না। আমি এক প্রকার জোর করেই চলে এসেছি। ব্যস্ততার জন্য ফোন চেক করার সময় পাইনি। পরে দেখি ফোনটার ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে, যার দরুন ফোন সুইচ অফ ছিল। রামিমের ফোন থেকে দাদুকে কল করে বলেছিলাম টেনশন না করতে।
অবশ্যই এই বাড়িতে আমার জন্য টেনশন করার মানুষ খুব কমই রয়েছে, তবুও বলেছিলাম। এভাবে বলছিস কেন ভাই? গতকাল থেকে আমরা প্রত্যেকে তোর জন্য টেনশন করেছে, এমনকি তুই ফিরিসনি দেখে মার হাতে খাইও নি। আমি মাত্র ভেবেছিলাম তোর ফোন ট্র্যাক করে তোর লোকেশন খুঁজে বের করবো। তুই ভালো ভালো ফিরে এসছিস, সবাই স্বস্তি ফিরে পাবে, কিন্তু আমার সারা জীবন আফসোস থেকেই যাবে। আমি তো যেতেই চেয়েছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল। মানুষের মৃত্যুর কথা বলা যায় না, কখন যে কার ডাক আসবে কেউ জানে না। যাই হোক যাই হোক, গতকাল থেকে দৌড়াদৌড়ি করছিস, এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট কর। বিয়েটা তো মিস করেই ফেলছিস। আজকে বৌভাতের অনুষ্ঠান আছে, বৌভাত যেন কোনোভাবেই মিস না হয়। হবে না ব্রো। সার্জিস সবেমাত্রই জগ থেকে গ্লাসে পানি ঢেলে মুখে দিবে তখনই সিজদা সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। সিজদাকে নিচে নামতে দেখে সামিরা উচ্চস্বরে বলে উঠল, ওই তো বৌবজি চলে এসেছে। সামিরার কথা শুনে সার্জিস সামনে তাকাতে সার্জিসের কলিজা মোচড় দিয়ে ওঠে। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হয়, বুক ফুঁড়ে হৃদয় বেরিয়ে আসতে চায়, কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে যায়, পুরো শরীর যেন অবশ হয়ে আসে। তার হাত থেকে গ্লাস নিচে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। তার সামনে লাল টুকটুকে জামদানি শাড়ি পরা, ভেজা চুল, নাকে নাকফুল, কানে দুল, হাতে চুড়ি পরে সিজদা দাঁড়িয়ে রয়েছে। সিজদাকে এই রূপে দেখে সার্জিস দু কদম পিছিয়ে যায়, তার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, সৌন্দর্যময়ী। সার্জিসের হাত থেকে গ্লাস পড়ে যেতে দেখে সাইফানের কপালে ভাঁজ পড়ে। সাইফান বিচলিত কণ্ঠে বলল, What happened, bro? Anything wrong? নো, I'm all right. কিন্তু তোর চোখ মুখ জন্য কথা বলছে, কিছু তো একটা হয়েছে। কিছুই হয়নি ব্রো। সিজদাকে দেখে তোর হাত থেকে গ্লাস পড়ে গেল কেন? তুই কি সিজদার মাঝে বেঁধে দেখতে পেলে নাকি? না না, সেরকম কিছু নয়, ওই ওই এমনিতেই হাত ফসকে পড়ে গিয়েছিল। তুই তো হলুদ বিয়ে কোনো কিছুতে ওই বাড়িতে যাস না, এমনকি আমার বউয়ের ছবিটাও দেখিস না, তাই তো আমার বউকে চিনতেও পারছিস না। ও সিজদা, আমার 3 কবুল বলে বিয়ে করাবো। আর তোর ভাবি ভাবি কথাটা যেন সার্জিসের বুকে সূচের মতো বিঁধে গেল, চোখ ছলছল করে উঠল তার। সার্জিস তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে সাইফান সার্জিসের হাত ধরে সিজদার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, তোর ভাবির সাথে পরিচিত না হয়ে পালিয়ে যাচ্ছিস কেন? অতঃপর সাইফান সিজদার পাশে দাঁড়িয়ে সিজদার কাঁধে হাত রেখে বলল, আমার একমাত্র ভাই সার্জিস মির্জা, একজন নামকরা কার্ডিওলজিস্ট। হাজার হাজার মেয়েরা আমার ভাই বলতে পাগল, ভাইয়ের সাথে পরিচিত হও। সিজদা এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। সার্জিস মির্জা নামটা শুনে বুক ধুকধুক করে ওঠে তার। যে মানুষটা তাকে বিয়ে করতে অস্বীকার করেছে, সেই মানুষটার সাথে একই বাড়িতে একই ছাদের নিচে থাকতে হবে ভাবতেই সিজদার মুখটা চুপসে গেল। এদিকে সাইফান বারবার সার্জিসের সাথে কথা বলার জন্য তাড়া দিচ্ছে। সাইফানের কথা শুনে সিজদা ফ্লোর থেকে নজর সরিয়ে সামনের দিকে তাকাতেই চক্ষু চরক গাছ হয়ে গেছে সিজদার। সিজদা সার্জিসের পা থেকে মাথা পর্যন্ত পরক করে দেখে বলল, ডাক্তার বাবু, আপনি এই বাড়িতে? আমি স্বপ্ন দেখতেছি না তো? কোনো স্বপ্ন দেখছো না, আমি সত্যি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি তো ভাবতেও পারিনি এখানে আপনাকে দেখতে পাবো, আপনার সাথে আবারও দেখা হবে আমার। সার্জিস কিছু বলার আগে সাইফান বলল, তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা একে অপরকে চেনো। ভাই, তুই যে তোর ভাবিকে আগে থেকে চিনিস, এটা আমাকে বলিসনি কেন? সার্জিসকে চুপ থাকতে দেখে সাইফান আবারও বলল, সিজদা, তুমি ভাইকে চেনো? হ্যাঁ চিনি তো, ডাক্তারবাবু নামেই চিনি। ডাক্তারবাবু খুব ভালো মনের মানুষ, কোমল হৃদয় তার। কিছুদিন আগে আমি একটা বিপদে পড়েছিলাম, তখন ডাক্তারবাবু নিজের জীবনের ঝুঁকি নিয়ে একাই 4-5টা গুন্ডার সাথে মারামারি করেছিল, আমার জীবন বাঁচিয়েছিল। আমাকে বাঁচাতে গিয়ে তার হাতে আঘাতও লেগেছিল। যে আমার জীবন বাঁচিয়েছে তাকে এত সহজে ভোলা যায় কি করে? সার্জিস যেন পাথর হয়ে গিয়েছে, কণ্ঠনালী শুকিয়ে এসেছে তার যেন নিজের চোখ কানকে বিশ্বাস হচ্ছে না। যে মেয়েকে সে তার মন দিয়েছে, যে মেয়েটার কথা ভেবে সে নির্ঘুমে রাতের পর রাত কাটিয়েছে, সেই মেয়েটা অন্য কারো বউ হয়ে তাদের বাড়িতে এসেছে, এটা মানতে পারছে না সার্জিস। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। সার্জিস আর 1 মিনিটও বিলম্ব না করে তড়িৎ গতিতে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে মাথার চুল খামচে ধরে ফ্লোরে বসে পড়ে, গা থেকে পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। নিজেকে বড্ড অসহায়, পাগল পাগল লাগছে তার। সে কি করবে কিছুই যেন বুঝে উঠতে পারছে না। সার্জিস ফ্লোর ছেড়ে উঠে দেয়ালে পরপর কয়েকটা ঘুষি মেরে বলল, এত বড় ভুল আমি কিভাবে করতে পারলাম? আমার নিজের হাতেই ভালোবাসার কোরবানি করে দিলাম। দাদু সৌন্দর্যময়ীর সাথে আমার বিয়ে ঠিক করেছিল, বারবার বলেছিল মেয়ের ছবি দেখতে, মেয়ের সাথে মিট করতে, অথচ আমি তাকে না দেখেই রিজেক্ট করে দিলাম। আবার তারই পরিচয় না জেনে তাকে আমার বেহায়া এমনটা দিয়ে দিলাম।
তার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে বাঁচার স্বপ্ন দেখলাম। কি করে এমন ভুলটা করতে পারলাম? কি করে? চোখের সামনে নিজের ভালোবাসার মানুষ অন্য কারো বউ হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না। আমার নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে কিভাবে সহ্য করব? আমি কিভাবে রোজ রোজ তার ভেজা চুল দেখে নিজেকে কন্ট্রোল করব? কিভাবে? বলতেই ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে সার্জিস। আরে পাগলি মেয়ে কান্না করছে কেন? সাইফান তোমার ছিল আর তোমারই থাকবে। আমি একটা বিয়ে করি বা 4টা বিয়ে, ইট ডাজন্ট ম্যাটার। বিয়ে যাকেই করি না কেন, মন তো তোমাকে দিয়েছে। আমার হৃদয় জুড়ে শুধু তুমি বসবাস করো, সেখানে আর কারো হস্তক্ষেপ করার রাইট নেই। তাছাড়া তুমি তো খুব ভালো করে জানো এই বিয়েটা কেন করেছি আমি, বিয়ের পেছনে কি উদ্দেশ্য আছে আমার। সবটা জানার পরে তুমি আমার পাগলামি কেন করছো? তুমি যদি এমন করো তাহলে আমি নিজেকে সামলাতে পারবো না, সবটা আমাদের হাতের বাইরে চলে যাবে। সাইফান এক নাগারে কথাগুলো বললেও তানশির থেকে কোনো রেসপন্স পেল না। ফোনের অপর প্রান্ত থেকে শুধু নাক টানার আওয়াজ শোনা যাচ্ছে। সাইফান বুঝতে পারল তানশি কান্না করছে। ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল তার। সাইফান দরদ মাখা কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।